তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভাঙছে, দলটাকে লাটে তুলে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই ভরাডুবির পিছনে মাস্টার মাইন্ড অভিষেক। তৃণমূল দলটা তাসের ঘরের মতো ভাঙছে কি, এই প্রশ্ন তুলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ মনিরুল ইসলাম এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ফারাক্কা তৃণমূলের বিদায়ী বিধায়ক একজন মনিরুল ইসলাম, আর তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি মালদার ইংরেজ বাজারের যে চেয়ারম্যান। এবং শুধু তাই নয়, বাংলাতে উদ্ধত্ত অহংকারের পতন হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোট, বাংলাতে উদ্ধত্ত এবং অহংকারের পতন হয়েছে। সংখ্যালঘু সমাজ দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছে। একবার শোনাবো এই জোরালো বক্তব্য। অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন। ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিষেকের সঙ্গে দেখা হবে না। এই অভিষেক ব্যানার্জির জন্যই তৃণমূল দলটা ধূলিসাৎ হলো। আমার মতে অভিষেক নয়, অভিশাপ। 74টা রানিং বিধায়ককে বাদ দেওয়া, কিন্তু বাচ্চা ছেলের মতন ছেলা খেলামো করেছিল আমাদেরকে নিয়ে। অভিষেক ব্যানার্জির উচিত যেখানে যেখানে রানিং ক্যান্ডিডেট দেয়নি বা জিততে পারেনি, তাদের পা ধুয়ে ক্ষমা চাওয়া উচিত। মুর্শিদাবাদের মধ্যে ইন্ডাস্ট্রির বেল যদি বলা যায়, তাহলে ফারাক্কা। আশা রাখি কেউ আইন হাতে নেবেন না, এবং কোথাও কোনো রকম বিশৃঙ্খলা দেখতে পেলে পুলিশ প্রশাসনকে বলবেন, পরে দেখে নেব, মারবো, ধরবো। লিস্ট করা হয়েছে। তো কেউ, গণতন্ত্র দেশ কাকে বলে, তুমি কাকে হুমকি দিচ্ছ, তার জবাব বাংলার মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে। আমরা অন্য রাস্তা বেছে নিয়েছি। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল। এটা অভিষেক ব্যানার্জি। লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখিনি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না না, কোনোদিন দেখিনি একদম অভিষেক ব্যানার্জি। কারণ যে দলটাকে ও নিয়ে গেছে যেভাবে কর্পোরেট হাউসের মতো, এখানে বাংলাতে এগুলো কর্পোরেট হাউসের চল। আমাদের সাপোর্ট মুখ্যমন্ত্রীর কোনো উপায় নেই। তো এই ধৃতরাষ্ট্রের মতো আটকে রেখে দেওয়া হয়েছে। আরো কিছু বলার নেই, তারাও সতর্ক করে। আরো কিছু বলার নেই। শুনেছে মমতা দি অনেক, আমিও নিজে হোয়াটসঅ্যাপ করেছি অনেক সময়। যা খুশি তাই করেছেন। দল করার ছেলে হোক, দল করার ছেলে না হোক, নিজের কায়েমি স্বার্থ ফুলফিল হলেই করছে। কোনোদিন ঝান্ডা ধরলো না, কিছু বললো না। হঠাৎ করে এলো, তার একটা নমিনেশন পেয়ে গেল, এমএলএ দাঁড়িয়ে গেল, বিভিন্ন সুযোগ বেনিফিট দিয়ে যাচ্ছে। এটা আমাদের দলের পক্ষে খুব ক্ষতি হয়েছে। দুজনের বক্তব্য শোনালাম। একজন বিদায়ী বিধায়ক, বিদায়ী সরকারের এই বিধায়ক ছিলেন মনিরুল ইসলাম। অন্যদিকে আরেকজন, তিনিও দীর্ঘদিনের রাজনৈতিক যে জীবন এবং মালদার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান, দীর্ঘ তার রাজনৈতিক একেবারে শুরু থেকে দল করেছেন তৃণমূল কংগ্রেস। আজকে তাঁদের এই বক্তব্য। আমি গোটা বিষয় নিয়ে একটু নিউজরুম থেকে আলোচনার জন্য যাওয়ার চেষ্টা করব। আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মণিময় পাল। মণিময়, কি বললেন, কারা বললেন? একদিকে গতকাল যখন ঠিক 12 ঘন্টারও আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন ইস্তফা দেব, আমরা তো হারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী যখন একেবারে নিজের অনড় অবস্থানে গেড়ে বসে রয়েছেন, এবং সেই জায়গায় দিক থেকে এখন এই বিধায়ক এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যারা বলছেন যে সম্পূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানুষ মেনে নেয়নি, দলটাকে তিলে 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 শেষ করেছে, কি বলবে? খুব স্বাভাবিক। কেন মেনে নেবেন তুমি বলো তো শর্মিষ্ঠা? কোন জায়গা আছে মেনে নেওয়ার মতো? তুমি যদি প্রথম থেকে লক্ষ্য করো, কোনোদিন ঝান্ডা ধরেছেন নাকি? মাটিতে নেমে লড়াই করেছেন নাকি?
আজকে দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথাগুলো কাদেরকে বলতে হচ্ছে? যারা বর্ষিয়ান তৃণমূলের একদা, যারা বর্ষিয়ান তৃণমূলের সর্বত্র সময় যুক্ত, যারা বারবার চেয়েছেন এই দলটাকে ভালোবেসে রাজনীতি করে তারা দলের কাজ করবেন, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেল। তিনি উত্থান করে কর্পোরেট বাজি শুরু করে দিলেন। দলের মধ্যে কর্পোরেট রাজ, মানে কে থাকবেন কে থাকবেন না, কোনটা বয়স হবে কোনটা বয়স হবে না, যেখানে পোর খাওয়া রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে দলটাকে নিয়ে গিয়েছেন সেই দলটাকে শেষ করার পেছনে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা আজকে বলতে হচ্ছে কারণ আজকে সেই জায়গায় দলটা তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, কারণ এই জায়গা হয়েছে যে জায়গায় দাঁড়িয়ে আজকে এই ফলাফল। তুমি দেখো উদ্ধত্ত কোন জায়গায় যেতে পারে, হু ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, হু ইজ অভিষেক ব্যানার্জি। তিনি গেছেন কাউন্টিং সেন্টারে, তিনি একজন সাংসদ, কে তিনি, তাকে কেন ঢুকতে দেওয়া হলো এই প্রশ্ন উঠেছিল। ঔদ্ধত্য কোন জায়গায় থাকলে পরে কি হতে পারে, এই জায়গা হরিশ মুখার্জি স্ট্রিট যেখানে তার বাড়ি, সেখানকার সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে পরেও বোঝা যায়। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম, বলছিলেন সাধারণ মানুষ সেই এলাকার যে আমরা কেউ বেরোতে পারতাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোনো মানে কি পুরো রাস্তা নাকি বন্ধ, কোনো না অ্যাম্বুলেন্স যেতে পারবে না, সাধারণ মানুষ চলাচল করতে পারবে না, স্কুল ছাত্র ছাত্রীরা তারা স্কুলে যাওয়ার মতন পরিস্থিতি নিতে পারবে। আজকে কোন ঔদ্ধত্যের জায়গা থেকে দাঁড়িয়ে না হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন আমি চেয়ার ছাড়বো না? আজ সেই ঔদ্ধত্যের জায়গায় নিয়ে যাবার এই ফল, আজকে সেই ফল ভুগতে হচ্ছে যারা দলটাকে ভালোবেসে করেছেন। আজকে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা জানি বারবার তিনি দলের বিভিন্ন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বহু অভিযোগ শুনেছেন, দলে থেকে দলের মধ্যেও কড়া নির্দেশ দিয়েছিলেন। কিন্তু দলটাই যদি না থাকে, খড়কুটোর মতন যদি উড়ে যায়, এই যদি হয় ফলাফল, তাহলে খুব স্বাভাবিক আজকে যে আক্ষেপ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মুখ থেকে বেরোচ্ছে, মনিরুল ইসলাম বিধায়ক, আজকে তাদের মুখ থেকে বেরোচ্ছে আজকের এই কথাগুলো। আর এই কথাগুলো বেরোনো খুব স্বাভাবিক, এই কারণেই স্বাভাবিক কারণ দল যেভাবে পরিচালনা করতে হয়, দলের যে পরিচালন সামগ্রিক বিষয়, সেখানে দ্বন্দ্ব, সেই জায়গার ভেতরে ঢুকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য যেভাবে কার্যত অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, তারপরেও না, কেন মানবেন দলের যারা সর্বশ্রেষ্ঠ নেতৃত্বরা রয়েছেন, তারা কেন মেনে নেবেন এগুলো? আজকে এই ভরাডুবির পর আজকে এই জন্যই এই প্রশ্নগুলো শর্মিষ্ঠা আসছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দলটাকে শেষ করে দিয়েছেন, আজকে এই কথাটা বলতে হচ্ছে, এই কারণেই বলতে হচ্ছে শর্মিষ্ঠা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঔদ্ধত্য দেখিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আইপ্যাক আর সেই সংস্থাকে কাজে লাগিয়ে যারা দুর্দণ্ড প্রতাপ নেতা বলো, যাদের অ্যাকচুয়ালি মাথা থেকে যারা কাজটা করেছেন, মাথা থেকে যারা রাজনীতি করেন, যারা মাঠে নেমে রাজনীতি করেন, যারা ময়দানে থেকে রাজনীতি করেন, আজকে তাদের কথা না শুনে আজকে বিভিন্ন সময় সেই আইপ্যাক বলো বা যে কোনো সংস্থা বলো, তাদের সঙ্গে একত্রিত হয়ে এই খেলা খেলতে গিয়ে এই ভরাডুবি। আর তাই এই আক্ষেপের জায়গা সুস্পষ্ট শর্মিষ্ঠা। মণিময়, আমি তোমার কাছে আসছি, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো দিক তো অবশ্যই রয়েছে, একটু সঙ্গে থাকো, কারণ মনিরুল ইসলাম তিনি যা বলছেন এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ দা, মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বলে বসেছেন যে আমরা হারিনি, 100টা সিট লুট করেছে ভিলেনটা কমিশন, এবং আজকে তো তার দলেরই, যদিও তাদেরকে টিকিট দেওয়া হয়নি, মনিরুল ইসলাম এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীরা বলছেন তিলে তিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা চেয়েছেন তাই করেছেন, লাটে তুলে দিয়েছেন দলটাকে, কি বলবেন? এদের এখন মুসল পর্ব চলছে, অনেক ভালো কথা, মন্দ কথা, ভেতরের কথা, বাইরের কথা আমরা শুনতে পাবো। পশ্চিমবঙ্গ এইসব কথা না বললেও পশ্চিমবঙ্গের বাঙালি জানে যে তাদের সঙ্গে কি হয়েছে। সুতরাং এইসব নিয়ে গবেষণার সময় নেই, আমাদের এখন গবেষণা হচ্ছে তৃণমূল কত খারাপ করেছে সেই নিয়ে বলে লাভ নেই, আমরা কি করতে পারি সেটা নিয়ে আমরা এখন ভাবছি এবং আমরা সেটাই করছি। বেশ, দেবজিৎ, আমাদের সঙ্গে আমাদের অপর সহকর্মী মণিময় রয়েছেন। মণিময়, তোমার যদি কোনো প্রশ্ন? একেবারে দেবজিৎ দা, মানে যে অবস্থা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে তাবর নেতৃত্বরা তৃণমূলে তারা বলছেন হু ইজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন তুলতে হচ্ছে আজকে তাদেরকে, কোন জায়গায় নিয়ে গিয়েছে দলটাকে, এটা তো খুব স্বাভাবিক। তৃণমূলটা একটা প্রাইভেট লিমিটেড পার্টি, ওটা কোনো রাজনৈতিক দলই ছিল না, ওটা আইপ্যাক, কিছু দুষ্কৃতী
এবং কিছু সমাজ বিরোধী একটা ইয়ে ছিল, একটা সংযোগের ব্যাপার ছিল। আমাদের যারা পলিটিক্যাল সায়েন্সের নিয়ে গবেষণা করেন তারা জানেন যে এই ধরনের কোনো কিছু টেকসই হয় না, এই ধরনের কোনো কিছুকে টেকসই করা যায় না। তা সত্ত্বেও জিনিসটিকে ওনারা চালিয়ে গেছেন অটুট বিশ্বাসে বলছে যে ওনারা এইগুলো করে পার পেয়ে যাবেন। কিন্তু বাঙালি এটা মেনে নেয়নি, বাঙালি এটা মেনে নেবেও না। সুতরাং এই সরকার, যে সরকার তৈরি হতে চলেছে, সেই সরকারের এখন অনেক কাজ, আমরা সেই নিয়ে ব্যস্ত, এইসব নিয়ে আমরা আর আগ্রহী নই। মানে ঔদ্ধত্য এবং অহংকার, তার পতন। দেবজিৎ দা, আমি আবারও বলছি, মানুষ জানেন কি হয়েছিল। ঔদ্ধত্য, অহংকার, পতন, এইসব শব্দগুলো হচ্ছে ক্লিশে হয়ে গেছে ডিসপাইতে। তৃণমূলের ঔদ্ধত্য, তৃণমূলের অহংকার এবং তৃণমূলের নোংরামি, তৃণমূলের গুমরামি, সেগুলো পশ্চিমবঙ্গের বাঙালি অন্যভাবে দেখেছেন, অন্যভাবে পেয়েছেন, যেগুলো হয়তো কোনো রকম ভাবে কোন পৃথিবীর কোনো অভিধানে সেটা লেখা হতে পারে না, সেই অভিধানে সেই ভাষা নেই। সুতরাং এই নিয়ে আমরা আবারও বলছি, আমরা এই আলোচনায় নেই। আমরা ভবিষ্যতে পশ্চিমবঙ্গে, যে পশ্চিমবঙ্গ প্রথম 3টি রাজ্যের মধ্যে থাকবে ভারতের মধ্যে, এই রাজ্যের মানুষ কর্মসংস্থান এই রাজ্যে খুঁজে পাবে, নতুন করে শিল্প আসবে এবং মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, যে মানে গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাবে, সেইগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং আমরা করেই ছাড়বো, এটা আমাদের সংকল্প। দেবজিৎ, অসংখ্য ধন্যবাদ জানাবো ঠিক, ঠিক, আপনাকে। ঠিক, ঠিক। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র এবং আইনজীবী, তিনি আমাদের সঙ্গে ছিলেন। শর্মিষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গা থেকে সঙ্গে আলোচনা থাকো, আমি তোমার কাছে আমাদেরকে- আবারও আসছি। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালও যোগ দিয়েছেন, আমি তোমার কাছে আসছি। অমিতাভ দা, স্বাগত জানাচ্ছি। যদিও এটা দেখে সত্যি ভালো লাগলো যে নতুন সরকার সত্যি এসবের মধ্যে না থেকে নতুন বাংলা করার স্বপ্নে তারা এগোতে চাইছে। এবং অমিতাভ দা, যে ব্যাপারটা মনিরুল ইসলাম বলছেন, 74 জন রানিং বিধায়ককে যাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তিলে তিলে লাঠি তুলে দিয়েছে দলটাকে, এবং যেভাবে একেবারে সরাসরি মাস্টার মাইন্ড, এই অধ্যত অহংকারের পতন হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারের, একেবারে মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের মধ্যে বিদ্রোহ তাসের ঘরের মতো ভাঙছে। হ্যাঁ, ঠিক এই কথাগুলোই আমি নির্বাচনের দিনকেই আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে তৃণমূল এটা তো ঠিক দল নয়, আসলে তৃণমূল একটা মানে ব্যান্ড, একটা ওয়াগন, যেখানে বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ একত্রিত হয়ে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করে কিছু আখের গুছিয়ে নিতে এসেছিলেন এবং তাদের কাঁধে ভর দিয়ে কিছুদিন মুখ্যমন্ত্রীর আসনে বসে আরাম করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হয়েছিলেন। এছাড়া এই দলটার বাংলার ইতিহাসে, বাংলার সমাজে, সংস্কৃতিতে, রাজনীতিতে কোনো অবদান নেই। ক্ষমতা থেকে এরা সরে গেলেই এরা মানে বিলুপ্ত হয়ে যাবে, একেবারে ইতিহাস থেকেই অবলুপ্ত হয়ে যাবে। লোকসভার সাংসদরা পাল্টি মেরে সব এখন ঢুকবেন বিজেপিতে, মিলিয়ে নেবেন, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা বাড়াবার জন্য বিজেপি তাদেরকে নিয়েও নেবে। এবং মোট ঘটনা যেটা হচ্ছে, যে কথা ওরা বলছেন একেবারে সত্যি কথা, যতদিন পর্যন্ত দল এবং সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল ততদিন পর্যন্ত তার রাজনীতির একটা চেহারা ছিল। যবে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই তুলে নিয়ে এসে বসানো হয়েছে, কাদামাটি মাখেননি, তৃণমূল স্তরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কর্পোরেটের মাধ্যমে দল চালানো, যেখানে যাচ্ছেন হেলিকপ্টার, পেছনে হাজার টাকা মানে লাখ লাখ টাকার ক্যানোপি, বিরাট তাবু, বিশাল বিরিয়ানি খাওয়ানোর মহাযজ্ঞ, মিনারেল ওয়াটারের খাড়ি খাড়ি প্যাকেট যাচ্ছে, এই যে বৈভব, তৃণমূলকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমেজ নিয়ে আসেননি। ফলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি যে ইমেজটা, তার সঙ্গে প্রতারণা। এবং দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার মানে কর্পোরেটাইজেশন করে ফেলেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেটাইজেশন করা এবং একই সঙ্গে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উদ্ধত্ত, নাহলে তো কাউন্টিং সেন্টারে যেতে পারতেন না, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্টিং সেন্টারে ঢুকে যাচ্ছেন। এই যে চরম উদ্ধত্ত, এই যে বলা যে 4 তারিখের পর ডিজে বাজবে, এটা তো আজকের দিনের ঘটনা নয়। প্রত্যেকবার নির্বাচনের সময় নানানবিধ মন্তব্য,
হু ইজ অভিষেক এবং বন্দ্যোপাধ্যায়? পরিষ্কার পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য একটা জায়গা তৈরি করবার পেছনে এই ছেলেটি মানে মানে অপরিণত মস্তিষ্ক বদমাইশটি এটি যা করেছে সেটা হচ্ছে সোচ্চারে বিরোধীদের কণ্ঠরোধ করবার জন্য মিথ্যে মামলা থেকে শুরু করে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, হত্যা কি না করেছে, এবং এর সংগঠনের মাথা হিসেবে ঢুকিয়েছে টাকা দিয়ে পদ কেনা কিছু লোকজনকে, যারা ওই টাকা আবার ডবল করে তুলে নেবে বলেই তৃণমূল ওই পদগুলো কিনে নিয়েছিল। ৭৪ জন স্ট্যান্ডিং এমএলএ কে বসিয়ে দিয়ে যারা ৫ কোটি টাকা দিয়ে সিট কিনেছেন আর প্রকাশ্যে আসতে শুরু করেছে এই নামগুলো। এবং সবটা মিলিয়ে এবার যেটা শুরু হবে সেটা হচ্ছে এই যে ২৬,০০০ চাকরি চলে যাওয়া, প্রাইমারির যে ৩২,০০০ চাকরি এখন ওই ডিভিশন বেঞ্চের ইয়েতে বেঁচে আছে এখনো পর্যন্ত, সুপ্রিম কোর্টে গেলেই ওটা আবার খারিজ হয়ে যাবে। সেই সমস্ত লোকজনের তারা যে টাকা দিয়ে চাকরি পেয়েছেন সেই টাকা আদায় করতে এদের পিঠে ছাল চামড়া তুলে দেবে। দেখতে থাকুন। অমিতাভ দা, সময় সংক্ষিপ্ত, একে কোথায় দেখতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন? কোন জায়গাটা মাথায় ঘুরছে আপনার? কারাগারের পেছনে লাইফ ইমপ্রিজনমেন্টে দেখতে চাই, লাইফ ইমপ্রিজনমেন্টে। এর মতো ঘৃণ্য শোষক পশ্চিমবঙ্গে দ্বিতীয় আসেনি। সিদ্ধার্থ শঙ্কর রায় একরকম মানে এক রাজনীতি করে গেছেন, খুন জখম দিয়ে বাংলাকে ভরিয়ে দিয়ে গেছেন। তার ভাবশিষ্যা মমতা বন্দ্যোপাধ্যায় এই তার হাতে তৈরি এই ফ্র্যাঙ্কেনস্টাইন, একে একে জেলখানার পেছনে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। শর্মিষ্ঠা, এতটা তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজনৈতিকগত জায়গা থেকে দাঁড়িয়ে খুব গুরুত্ব রাখে। গারদের পেছনে দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন অমিতাভ কাঞ্জিলাল। চোর চুরি করলে গারদের পেছনেই থাকবে, আর এই চোর বা যারা চুরি করেছে তারা যাতে গারদের পেছনেই থাকে, এটা রাজ্যের নতুন সরকারকে দায়িত্ব নিতেই হবে। শর্মিষ্ঠা, নিঃসন্দেহে আমাদের আলোচনা চলতে থাকবে, তবে এই মুহূর্তে আমাদের শেষ করতে হচ্ছে। মণিমা, অনেকগুলো দিক অবশ্যই উঠে যাচ্ছে, কারণ এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরাও তারা তাদের মতন করে ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করলেন।